অ্যাবভ 70 বছরের বেশি বয়স্ক একজন মানুষ পর্নোগ্রাফি অ্যাডিক্টেড, এরকম কেসও আমাদের সামনে আছে। হ্যাঁ, এবং সেটা নিয়ে তার ছেলে, তার মেয়ে, তারা এটা পেরেশান যে আমার বাবা আর কিছুদিন পর হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু এখন তিনি পর্নোগ্রাফি অ্যাডিক্টেড। তো এরকম কেস থেকে শুরু করে নিয়ে একদম দেখা যাচ্ছে ক্লাস 2 এর ছেলে, ক্লাস 1-2 বাচ্চা, হ্যাঁ, তারাও পর্নোগ্রাফি অ্যাডিক্টেড। এমন কোনো মানুষ, মানে এমন কোনো বয়সী মানুষ, একটা পর্যায়ে আমরা জানতাম যে মানে মেয়েরা পর্নোগ্রাফির ভোক্তা না, এটা একটা পর্যায়ে আমার মানে যারা সোশ্যাল সায়েন্টিস্ট তাদের সিদ্ধান্তটা এরকম ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, বরং 1/3 ভোক্তা পর্নোগ্রাফির কনজিউমার যারা, 1/3 হচ্ছে মেয়ে, তাই না? তাহলে সুতরাং বোঝা যাচ্ছে যে জিনিসটা আসলে কোন দিকে যাচ্ছে। তো এটার বিভিন্ন রকম ইফেক্ট, সমাজকে কিভাবে এটা এফেক্ট করছে, এটা কিভাবে আমাদের মনস্তত্ত্বের দিক দিয়ে, আমাদের আবেগের দিক থেকে, এমনকি আমাদের শারীরিক দিক থেকে ক্ষতি বয়ে নিয়ে আসছে, সেগুলো বিষয়ে আমরা কম বেশি আলোচনা করেছি। তো আজকে বিশেষ একটা জিনিসে আপনি একটু বেশি ফোকাস করতে চাই, সেটা হচ্ছে যে আজকে মেডিকেল সায়েন্সে পর্নোগ্রাফি তো কোনো পর্নোগ্রাফি নিয়ে কোনো কথা নেই। পর্নোগ্রাফিটাকে সবাই খারাপ বলছে, যারা বিজ্ঞানী বিভিন্ন অ্যাসপেক্ট থেকে যারা পর্নোগ্রাফির অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন, পর্নোগ্রাফির সামাজিক ক্ষতি নিয়ে তারা আলোচনা করছেন, পর্নোগ্রাফির স্বাস্থ্যগত ক্ষতি নিয়ে আলোচনা আছে। এটা যে ক্ষতি করে, ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, ঠিক আছে না? তবে পর্নোগ্রাফির সাথে ঠিক হাত ধরাধরি করে চলে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুন। তো এই হস্তমৈথুনটার ব্যাপারে আবার দেখা যাচ্ছে যে আমাদের সায়েন্টিফিক কমিউনিটি, বিশেষ করে ডাক্তাররা, আমরা এটা নিয়ে একটা অন্যরকম একটা চিন্তা আমাদের মধ্যে আসে যে হস্তমৈথুনটা এটা একটা স্বাভাবিক বিষয়। তো এই স্বাভাবিক বিষয়ে এটা একটা সময় পর্যন্ত কিন্তু ছিল না। একটা সময় পর্যন্ত হস্তমৈথুনকে স্বাভাবিক বিষয় বলে ধরা হতো না, এবং এটাকে একই সাথে এটাকে একটা পাপ, 2 নম্বর হচ্ছে এটাকে একটা মানসিক সমস্যা মনে করা হতো, এবং 3 নম্বর হচ্ছে এটাকে একটা শারীরিক সমস্যা মনে করা হতো, এবং বিভিন্ন রোগের একটা কি বলা যায় এটাকে, মানে কারণ মনে করা হতো এই হস্তমৈথুনটাকে। তাহলে এই যে একটা সময় পর্যন্ত সারা ওয়ার্ল্ড এটাকে খারাপ মনে করত, আর এখন এসে খারাপ মনে করছে না, মাঝখানের পয়েন্টটা কোথায়? মাঝখানের যে ট্রানজিশনটা, কিভাবে মানুষ এটাকে খারাপ মনে করতো, সায়েন্টিফিক কমিউনিটিটাকে খারাপ মনে করতো, আজকে এসে খারাপ মনে করছে না, মাঝখানের পয়েন্টটা কোথায়? এটা নিয়ে আমি আপনাদের সাথে একটু সামান্য আলোচনা করতে চাই। সেটা হচ্ছে বিশেষ করে 1800 যে শতকটা, 1900 সালের আগে, এই সময়টাতে হস্তমৈথুনটাকে একই সাথে পাপ মনে করা হতো। এবং যেহেতু সেই সময় দেখা যাচ্ছে যে আপনার মানে খ্রিস্ট ধর্মের নৈতিকতাগুলো কিছুটা আমাদের মতো, হ্যাঁ, মূল আকিদাগতভাবে তফাৎ থাকলেও, যেমন জিনা করা, সমকামিতা, হস্তমৈথুন, এই বিষয়গুলো খ্রিস্ট ধর্মের দৃষ্টিকোণ থেকেও এটা একটা গর্হিত অপরাধ বা কবিরা গুনাহ যেটাকে আমরা বলে থাকি। একটা সময় পর্যন্ত সবাই, পলিটিশিয়ান বলেন, তারপর হচ্ছে মানে যারা দার্শনিক বলেন, তারা মোটামুটি কম বেশি খ্রিস্টীয় মূল্যবোধগুলো তারা লালন করতেন, বা খ্রিস্টীয় মূল্যবোধ লালন না করলেও দেখা যাচ্ছে সামাজিকভাবে খ্রিস্ট ধর্মের একটা প্রভাব ছিল, যার কারণে তারা সাংস্কৃতিকভাবে এই খ্রিস্টীয় নৈতিকতাগুলোকে তারা লালন করতেন এবং প্রচার করতেন এবং সাপোর্ট করতেন। কিন্তু প্রথম 1896 সালে, আমি যদি ভুল হয়ে না থাকি, 1896 সালে সর্বপ্রথম হ্যাভলক এলিস নামে একজন মনোবিজ্ঞানী, উনি এটা হস্তমৈথুনটাকে স্বাভাবিক বলে একটা মত দেন, যে হস্তমৈথুনটা এটা একটা স্বাভাবিক জিনিস, 1897 সালে। এবং সেই সময় এর আগ পর্যন্ত আপনি অনেক বই পাবেন যেখানে হস্তমৈথুনটাকে ওনানিজম বলা হচ্ছে, ওনানিজম, এবং এই ওনানিজমকে আরো অনেক রোগের কারণ হিসেবে সেই সময়কার যারা চিকিৎসা শাস্ত্রবিদ, যারা ডাক্তার বলেন, গবেষক বলেন, এরা সবাই এই ওনানিজমটাকে বিভিন্ন অসুখের কারণ হিসেবে তারা শনাক্ত করেছেন। এবং প্রথম 1897 সালে মনোবিদ হ্যাভলক এলিস উনি হস্তমৈথুনটার পক্ষে বললেন যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আচ্ছা, এবং সেই সময় উনি চ্যালেঞ্জ করলেন ডাক্তারদের যে মনোভাব, সেটাকে হ্যাভলক এলিস উনি চ্যালেঞ্জ করলেন। এবং 1905 সালে হ্যাভলক এলিসের যিনি গুরু, যার নাম আপনারা সবাই জানেন, সিগমুন্ড ফ্রয়েড, হ্যাঁ, উনি এই হস্তমৈথুনটাকে একটা স্বাভাবিক যৌন আচরণ বলে দাবি করলেন। এবং উনিও সেই সময়কার যে ডাক্তার কমিউনিটি এবং গবেষক কমিউনিটি যারা ছিল, তাদের এই হস্তমৈথুনকে খারাপ ভাবার প্রবণতাকে উনিও চ্যালেঞ্জ করলেন, ঠিক আছে না? আচ্ছা, এরপরে আমরা দেখতে পাই যে এটা নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে, কেউ এটাকে পক্ষে বলছেন, কেউ এটার বিপক্ষে বলছেন, এটা চলছে। এই পর্যায়ে এসে 1948 সালে আমরা দেখতে পাই, 1948 সালে আরেকজন, উনি একজন কীট তত্ত্ববিদ, মানে পতঙ্গ নিয়ে গবেষণা করতেন, কিন্তু পরবর্তীতে তিনি হঠাৎ করে সেক্সোলজিস্ট হয়ে গেলেন। ওনার নাম আলফ্রেড কিনসি।
আলফ্রেড কিনসি, নামটা আপনারা অনেকেই শুনেছেন। এবং এই আলফ্রেড কিনসি সাহেব উনি বললেন যে উনি একটা রিসার্চ করলেন 1948 সালে একটা রিসার্চ করলেন এবং 1953 সালে একটা রিসার্চ করলেন। 1948 সালের রিসার্চটা ছিল পুরুষের উপরে, হ্যাঁ মানে মেল সেক্সুয়ালিটি, এবং 1953 সালের রিসার্চটা ছিল ওটা ফিমেল সেক্সুয়ালিটির উপরে। এবং উনি এই দুটো রিসার্চে আলফ্রেড কিনসি উনি বললেন যে হস্তমৈথুন এটা একটা সহজাত বিষয়, এটা একটা নির্দোষ বিষয়, নির্দোষ, ঠিক আছে, এবং এটা স্বাভাবিক একটা বিষয়, এবং এটা নাথিং, এটা কিছুই না, হস্তমৈথুন এটা কিছুই না। এবং উনি এটা একটা রিসার্চ করলেন, যে রিসার্চটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ একটা রিসার্চ ছিল, এবং সেই সময়কার যারা সায়েন্টিফিক স্ট্যাটিস্টিশিয়ান, তারপর ওই সময় যারা ডাক্তার যারা ছিল, তারা সবাই এটাকে চ্যালেঞ্জ করেছে, পাল্টাপাল্টি চিঠি চালাচালি করেছে, এবং এগুলো সব ওয়েল ডকুমেন্টেড। এখন আপনারা যদি চান এগুলো দেখতে পাবেন, রকফেলার্স ফাউন্ডেশন আর্কাইভ, এই আর্কাইভের মধ্যে ওই সময়কার আলফ্রেড কিনসির সাথে তৎকালীন স্ট্যাটিস্টিশিয়ান আব্রাহাম ম্যাসলোর কি চিঠি চালাচালি হয়েছে, অন্যান্য বিভিন্ন গবেষকদের কি চিঠি চালাচালি হয়েছে, তারা তার এই রিসার্চটাকে প্রশ্নবিদ্ধ বলছেন। কারণ হচ্ছে উনি এমন মানুষদেরকে তুলে নিয়ে এসেছেন সাবজেক্ট হিসেবে, রিসার্চ সাবজেক্ট হিসেবে উনি এমন মানুষদেরকে নিয়ে এসেছেন যেই মানুষগুলো জেলখানায় থাকে, কয়েদি, যেখানে স্বাভাবিকভাবে হস্তমৈথুন ছাড়া তার কোনো উপায় নাই, সেখানে স্বাভাবিকভাবে সমকামিতা ছাড়া তার কোনো উপায় নাই। খুব স্বাভাবিকভাবে আপনি কয়েদিদের থেকে যদি 100 জন কয়েদিকে নিয়ে আসেন এবং তাদের মধ্যে যদি আপনি গবেষণা করেন, আপনি দেখবেন যে সেখানে হস্তমৈথুন নর্মাল। সেখানে আপনি দেখতে পাবেন যে সেখানে সমকামিতা তাদের মধ্যে অনেক হাই রেট অফ হোমোসেক্সুয়ালিটি তাদের মধ্যে আপনি দেখতে পাবেন, ঠিক আছে না? তো এটা কিন্তু স্বাভাবিক, মানে তার স্যাম্পলিং টেকনিকটা, যেই স্যাম্পল হিসেবে উনি যে মানুষগুলোকে নিয়ে এসেছেন তারা অধিকাংশই ভাসমান পতিতা, তারপর হচ্ছে জেলখানার কয়েদি, হ্যাঁ, এবং যারা স্বতঃস্ফূর্তভাবে নিজের জীবনের যৌন ইতিহাস বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই ধরনের মানুষগুলোকে তারা নিয়ে এসেছেন। তাহলে যারা নিজেদের স্বতঃস্ফূর্তভাবে নিজের জীবনের যৌন গল্পগুলো বলবে, এই মানুষগুলো কারা? নিশ্চয়ই মানুষগুলো স্বাভাবিক মানুষ না। এই মানুষগুলো তারাই যাদের বিভিন্ন মানে স্বাভাবিক যৌনতার পাশে হস্তমৈথুনের অভ্যাস রয়েছে, সমকামিতার অভ্যাস রয়েছে, বিবাহ বহির্ভূত যৌন আচরণের অভ্যাস রয়েছে। এই মানুষগুলোই নিজের থেকে এসে বলে, ঠিক আছে, নিজের থেকে এসে মানে নিজের যৌনতার কথাগুলো তারা বলে। এবং ওনার স্যাম্পলিং টেকনিক ছিল এরকম যে মানুষ ভলান্টিয়ারিং করে এসে ইন্টারভিউ দিয়ে যাবে। তাহলে এই যে দেখেন, মানে এমন মানুষদের উপর উনি গবেষণা করেছেন যে মানুষগুলোর মধ্যে স্বাভাবিকভাবেই হস্তমৈথুন বেশি, এবং গবেষণা করে উনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে 98% আমেরিকান হস্তমৈথুন করে, ঠিক আছে না? অথচ দেখেন, মানে বিপুল সংখ্যক মানুষ যারা এগুলো বলতে লজ্জা পায়, এগুলো তারা করে না, এগুলো তাদের লাইফে নাই, সেই মানুষগুলোকে কিন্তু এই স্যাম্পলিং এর মধ্যে সেই মানুষগুলোর পরিমাণ এমনিতেই কম, ঠিক আছে না? তো এই যে এটা নিয়ে ওই সময় অনেক কথা হয়েছে, কিন্তু উনি এটা থেকে একচুলো উনি এই সিদ্ধান্ত থেকে সরেন নাই। শুধু তাই না, 1948 এবং 1953 সালে এই দুটো রিসার্চের পর এটা নিয়ে আরো কথা হচ্ছে। এই কিনসি সাহেবের পক্ষে রিসার্চ পেপার আসছে, প্রচুর মানুষ, মানে যেহেতু এটা মানুষের খায়ের সাথে সাথে যায়, এবং সেই সময়কার যে ধর্মভিত্তিক যে সমাজ কাঠামো, সেটাকে ভেঙে ফেলার একটা প্রয়োজন দেখা দিয়েছে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সামাজিক নিয়মকানুনগুলোকে ভেঙে মোর দেখা যাচ্ছে ক্যাপিটালিস্টিক যে নীতিনৈতিকতাগুলো, লিবারেল ইথিক্স, যেই লিবারেল ইথিক্স ব্যবসার পক্ষে ভালো, যেই লিবারেল ইথিক্স এটা বেশি ভোক্তা তৈরি করবে এবং যেটা ব্যবসার জন্য বেশি সুবিধা। ধর্মীয় নৈতিকতা ব্যবসার জন্য অসুবিধাজনক, ধর্মীয় নৈতিকতা মানুষকে কম ভোগ করতে বলে, তার মানে ভোক্তা তৈরি হবে না আমার। আমি যদি ধর্মীয় নৈতিকতাকে রাখি, ভোক্তা তৈরি হবে না, ভোক্তা তৈরি না হলে কার লস? যারা ক্যাপিটালিস্ট তাদের লস, ঠিক আছে না? সুতরাং ধর্মীয় নৈতিকতাকে সাইড করে, মার্জিনালাইজ করে আমাকে লিবারেল নৈতিকতা নিয়ে আসতে হবে, এবং এই কাজটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে হয়েছে। এবং সুতরাং সেই সময়কার যে সমস্ত মিডিয়া, সেই সময়কার জার্নাল, তারা এই কিনসি সাহেবের পক্ষে, হস্তমৈথুনের পক্ষে প্রচুর পরিমাণে রিসার্চ হচ্ছে। এবং হওয়ার পরে 1968 সালে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, যারা মনোরোগ, হ্যাঁ, মানসিক, এতদিন পর্যন্ত 1968 সালের আগ পর্যন্ত সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের আমরা এটাকে বলি DSM ক্রাইটেরিয়া, হ্যাঁ, মানে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ইলনেস, এটাকে আমরা বলি। এবং এই মেন্টাল ইলনেসের যে লিস্ট এবং ক্রাইটেরিয়া, সেখান থেকে হস্তমৈথুনকে বাতিল করে দেওয়া হলো 1968 সালে। কেননা কিনসি সাহেব বলে দিয়েছেন এটা স্বাভাবিক, সুতরাং এখানে আর হস্তমৈথুনকে আর মনোরোগের তালিকায় রাখা হলো না, ঠিক আছে? পয়েন্টগুলো খেয়াল করেন, সালগুলো খেয়াল করতে হবে, সালগুলো খেয়াল করা খুব ইম্পর্টেন্ট। নাহলে পরে আমরা বিষয়টা ধরতে পারবো না যে কাজটা কারা করলো, কেন করলো, কি মোটিভ নিয়ে করলো, আমরা এটা ধরতে পারবো না।